আসসালামু আলাইকুম। জামাত যে সহজে নির্বাচন চায় না সেটি অনেকের কাছেই পরিষ্কার। এনসিপিও নির্বাচন চায় না, এটিও অনেকে মনে করেন। এবং সেই এনসিপি সবশেষ পর্যায়ে এসে জামাতের নেতৃত্বেই জোট বেঁধেছে, তাও আমরা দেখলাম। এটি হচ্ছে জামাতের প্ল্যান এ। জামাতের আসলে টার্গেট কি, তারা কি করতে চায়, কি চাইছে তারা, এটি সহজে এখনও কেউ অনুমান করতে পারছে না সম্ভবত। জামাতের প্ল্যান বি হলো, যদি নির্বাচন ঠেকানো না যায় সেক্ষেত্রে যতটা সময় পাওয়া যাচ্ছে প্রশাসন নিজের মতো করে সাজিয়ে নেওয়া। এবং আমরা এর মধ্যে জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে জামাতের লোকজনই বেশি নিয়োগ দেওয়া হচ্ছে, যেই জায়গাগুলোতে নতুন নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং জামাতের প্ল্যান অনুযায়ী সব কিছু ওলটপালট করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে নির্বাচন যখনই হোক প্রশাসনের কাছ থেকে একটা বিশেষ সুবিধা লুটে নেওয়া। প্ল্যান সি হলো, আগামী সরকারে যারাই সরকার গঠন করুক না কেন সেখানে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করে নেওয়া। আর সেই জায়গা থেকে আস্তে আস্তে সব কিছু খোলাসা করা হচ্ছে। জামাত তার সবগুলো উইং খোলা রেখেছে, সবগুলো প্ল্যান নিয়েই এগোচ্ছে। সেই জায়গা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গেলেন বিএনপি কার্যালয়ে, তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন। এবং সেই বৈঠকটি গেলেন হচ্ছে আমার একটু উপলক্ষ করে তারেক রহমানকে স্পেশালি সান্ত্বনা দিতে গেছেন, সমবেদনা জানাতে গেছেন। কিন্তু বেরিয়ে তিনি কী বললেন সাংবাদিকদের কাছে, একটা পর্যায়ে তিনি বলে বসলেন যে আমরা চাই আগামী 5 বছর দেশ একটা স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাক, আমরা সবাই মিলেমিশে সরকার পরিচালনা করব, নির্বাচনের পরপরই আমরা এ বিষয়ে বলব, সরকার কীভাবে গঠন হবে, কারা কারা সেই সরকারে থাকবে, একটা জাতীয় সরকারের কথা তিনি বলছেন বারবার। তার মানে কি, এখন থেকেই দেন দরবার শুরু করে দিয়েছে জামাত, অর্থাৎ সবগুলো পথ খোলা রাখছে। এটাই আমি মূলত বলতে চাইছি। রয়টার্সকে যে সাক্ষাৎকার তিনি দিলেন বুধবার, সেই সাক্ষাৎকারের একটি অংশ এর মধ্যে ভাইরাল হয়েছে। অনেক বেশি সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যে ভারতীয় কূটনীতিকদের 2 জন সদস্য তার সঙ্গে বৈঠক করেছিলেন, গোপন বৈঠক। এটিও ইঙ্গিতপূর্ণ, সব জায়গায় তারা যোগাযোগ রাখছে। এবং সেই ইন্টারভিউতে যে বিষয়টি আলোচনা হচ্ছে না সহজে, মানুষের মুখে মুখে তেমন কিছু রটেনি, সেটি তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সামনে আবারও তিনি উল্লেখ করলেন। রয়টার্স কি বলছে একটা জায়গায়, রয়টার্স বলছে জেন জিদের দলের অর্থাৎ এনসিপির সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেওয়া এই সাক্ষাৎকারে ঐক্যের সরকার বিষয়ে জামাত আমির রয়টার্সকে বলেন, আমরা অন্তত 5 বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই, দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। অর্থাৎ জামাতের অংশদায়িত্ব না থাকলে সেই সরকার স্থিতিশীল থাকবে না, এমন একটি সিগন্যাল আগে থেকেই জামাতের পক্ষ দিয়ে রাখা হচ্ছে জামাতের পক্ষ থেকে। এখন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখটি রয়েছে তফসিল অনুযায়ী, সেই তারিখে যদি সত্যি সত্যি নির্বাচন হয়, আমার ধারণার আগে যে ধারণাটা সবারই রয়েছে যে বিএনপি একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কিন্তু আমার কেন যেন মনে হয় যে এখানে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়টি অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়ছে অনেক দিক থেকে। যে কোনো কৌশলে, যে কোনো মার প্যাচের কারণে বিএনপি হয়তো 130 থেকে 40টা সিট পাবে, একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং জামাতকে নিয়েই সম্ভবত একটা সরকার গঠন করা হতে পারে। আমরা টাইপের সরকার, অর্থাৎ আওয়ামী লীগের সময় যে ধরনের সরকার ছিল, জাতীয় পার্টি সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, সব নিজেরা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাতের আমির বলছিলেন যে জামাতকে নিয়ে কোনো সরকার গঠিত হলে সেই সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তি বোধ করবে না। এবং এই অংশটার বিষয়ে যখন দেশের একটি দৈনিকের পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলো, তার এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলো,
তিনি বললেন যে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, এই বিষয়টিকে আরও জটিল করতে চাই না। এর আগে চলতি মাসের শুরুর দিকে যখন নির্বাচনের তফসিলটি ঘোষণা হলো, তখন মানে সেই দিনই এই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচনের পরপর সরকার গঠনের সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করবেন, তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। আমি তখনই বলেছিলাম যে তফসিল ঘোষণার দিনেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে এমন একটি সাক্ষাৎকার দিলেন এবং সেখানে সরকারের বিরুদ্ধে আরও অনেক কিছু খোলামেলা তিনি বলেছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে। আমি মন্তব্য করেছিলাম যে এই বিশেষ দিনটিতে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব নিশ্চিতভাবে কারোর গ্রিন সিগন্যাল ছাড়া আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে এই ধরনের সাক্ষাৎকার দেননি।